বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় এনসিপিতে যোগ দিলেন অ্যাডভোকেট রুমিন ফারহানা। এনসিপির শাপলাকলি নিয়েই এবার নির্বাচন করবে রুমিন ফারহানা। মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগদান করলেন রুমিন ফারহানা। প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী যোগ্য, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে গেছেন, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি, তিনি যে দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই খেলা হবে খেলা। জয় ডক্টর ইউনূস। 33 বছর পর একটা কি করলাম সসমা। আমরা হইছি অজয় পাড়া গায়ের গ্রাম্য বুথ, মানে গায়ের গ্রামের বুথ। আপনারা কি বিশ্বাস হয় রুবিন ফারহানা এনসিপিতে যোগদান করব? এটা কোন হালায় কয়? এটা কি বিশ্বাসযোগ্য কথা? দর্শক, আমি একটা জিনিস বুঝা পাই না, যে জায়গায় বিএনপি মনোনয়ন দেয় নাই সেই জায়গার সিটটা কিন্তু তারা স্থগিত রাখছে এবং খালিও রাখছে। আর এইটা নিয়েই বাংলাদেশের মানুষ খালি তুলপার। দর্শক, আমি কথা কইতাম না, আপনারা একটু কথাটা শুনাইয়েন, পরে কমেন্টে আমার একটু জানাইয়েন। তো আপনারা ভিডিওটা দেখে চলুন যাই। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি দলীয় রাজনীতিতে এক প্রকার নীরব অবস্থান নিলেও সূত্র বলছে তিনি শিগগিরই বিএনপি থেকে পদত্যাগ করে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন, যার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে সিদ্ধান্তহীনতা ও অন্তর্দ্বন্দ্বে বিরক্ত হয়ে পড়েছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়টি তার রাজনৈতিক অবস্থানকে নড়বড়ে করে দিয়েছে। প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী যোগ্য, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে গেছেন, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল, আমি বলবো, বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা। এবং আমরা যতদূর দেখেছি 237টা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার্ড হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো, দ্যাটস আ ভেরি গুড স্টার্ট। দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। আর যে 83 জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি, আশা করছি এই 83 জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব। আমরা যেরকম সংসদটা আসলে সবসময় চেয়েছি। আমরা তো গত 15 বছরে কি দেখেছি, একটা দল পুরো সংসদটা রান করছে। স্পেশালি 14 পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না। তো এরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি। 70 অনুচ্ছেদের কোনো বাধা নাই, যদিও দলের বিপক্ষে ঠিক নয়, মানুষের পক্ষে, দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু 70 অনুচ্ছেদ নয়। এখনো যে এক্সিস্টিং 70 অনুচ্ছেদ, সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায় কিন্তু দেশের পক্ষে, মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই। বাট তারপরও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না। আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে। আপনি যদি মনে করেন 4-5টা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন বা দলের স্ট্যান্ড একরকম, আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে। সো আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে, অনেক বেশি মানে ঝলমলে একটা সংসদ হবে। দেখুন, আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না। হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম, কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র 3% or 4% নমিনেশন তারা পাবে 100-র মধ্যে 3 জন বা 4 জন, বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি। আর দুই হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল? একজন নারী যিনি শিক্ষিতা, যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে, যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন? রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে, মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে, বট আইডি, এআই আসার পরে, ইটস অ্যান অ্যাবসলিউটলি আ ডাস্টবিন। তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার অ্যাহেড, উনি কেন পলিটিক্সে আসতে যাবেন, তাই না? সো এই সবকিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে, দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না, আমি ঠিক জানি না। মানে 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন? আমি তো কোনো গডফাদার দেখছি না। যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি। আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে, আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করেও নেওয়া হচ্ছে। এটা সব দলের মধ্যে হচ্ছে, এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে। এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো
কৌশল কিছু আছে, উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বলতেই পারেন। এই বিক্ষোভ বা এই অবরোধ, রাস্তা বন্ধ করা কারা করছেন কিন্তু নেতা কর্মীরা। এবং এই নেতা কর্মীদের কি পরিমাণ শ্রম, ঘাম, কষ্ট, ত্যাগ থাকে একটা নেতার পেছনে, এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না, আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না। আমি তো 17 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 2-এ কাজ করছি। আমি আমার প্রতিটা নেতা কর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এবং শুধু তো ভালোবাসা না, ওদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে। এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। তো নেতা কর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না, এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে। যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি, তিনি যে দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন। বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন, কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে। কারণ আমিও মনে করি উনি সঠিক। কেন সঠিক বলি, এখন ধরেন এই যে 17 বছর যাবত যারা মানে ক্ষমতার জন্য বা আগামী দিনে সরকারে যাবে, রাজনীতি করবে, রাজনৈতিক নেতা কর্মীরা মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, বাড়িঘরে ছিল না, অসুস্থতা ছিল, বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশের রাজনীতিটা করছে, যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে, মনোনয়ন যাকেই দেওয়া হোক, হয়তো বিএনপির এরে দিচ্ছে না, বিএরে দিবে, বিএরে দিচ্ছে না, সিএরে দিবে। কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করা হলো, সারা বাংলাদেশে দেখছেন তীব্র একটা প্রতিক্রিয়া আছে যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় নাই। আবার 67টা আসন যেটা হোল্ড করা হয়েছে, এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে 20টা সিটের সমঝোতা হচ্ছে, অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে, নূরের একটা দিবে, রাশেদের একটা দিবে, উমকের একটা দিবে। এখন বা এই যে ধরেন মুগ্ধর বা স্নিগ্ধর আইনা উড়াল থেকে আইনা বসাই দিল, এই যে সিটগুলো দেওয়া হচ্ছে, তো যারা এত বছর 17 বছর কষ্ট করছে তারা কেন সেই সিটগুলার যোগ্য উত্তরসূরি হতে পারবে না? জুলাই যোদ্ধা কি বিএনপিতে নাই? বিএনপি তো বলে তারাই মাস্টার মাইন্ড। তো তারা যদি মাস্টার মাইন্ড হয়, জুলাই যোদ্ধার জন্য কেন স্নিগ্ধেরও দিতে হবে? তাদের দলের যে কর্মীটা মারা গেছে তার বাপেরে দেখ, তার ভাইরে দেখ, অথবা তার বৌরে দিক, সেটাও তো মূল্যায়ন করা। এখন স্নিগ্ধর ভাই, মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইরাল এই জন্য দিচ্ছে। আমি কিন্তু আগের ভিডিওতে এটা প্রতিবাদ করছি। আমার কাছে এটা কখনোই পছন্দের না যে ওই আওয়ামী লীগের সময় ছিল, দেখবেন নায়ক নায়িকা ধুরা ধুরা, গায়ক গায়িকা ধুরা ধুরা আইনা আসনে বসা দিত, খেলোয়াড় টেলোয়াড় যে মাস্টারফি সাকিব আজকে অবস্থায় কেন? এই ঘটনার কারণেই যে ভাইরাল জিনিস এনে বসা দিয়া মানে আসন নেওয়া। ঠিক একই বক্তব্য আজকে রুমিন ফারহানা দিয়েছেন যে 17 বছর কষ্ট করেছি, 300 আসনে দলীয় প্রার্থী চাই। রুমিন ফারহানা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন, তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমাকে শুনতে হবে। এখানে বেসিক্যালি তিনি যেটা বুঝেছেন যে জোট গঠন নিয়ে, ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে, আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে, সো তাদের জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে। এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে না? এখন আমরা যে স্নিগ্ধ মতন এরকম অনেকে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে। মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে, তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো 2-4 জন আছেন, তারা পাইতে পারে, কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা, এটা স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মী যারা দীর্ঘদিন যাবত অথবা যারা বয়সের শেষ প্রান্তে চলে আসছেন, জীবনের শেষ প্রান্তে রাজনীতি করতে করতে রাজনীতির জন্য অনেক কিছু খুঁয়েছেন, অনেক রকম বিপদ আপদ ঝামেলা বহেছেন, কিন্তু শেষ বয়সে এসেও আপনার চোখের সামনে দল মানে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা সরকার গঠন করার জন্য আপনার চোখের সামনে আরেকজনকে দিচ্ছে যার থেকে 1000 গুণ যোগ্য আপনি। যেমন আমি স্নিগ্ধর কথা বারবার বলছি, স্নিগ্ধর তুলনায় এরকম হাজার হাজার প্রার্থী বাংলাদেশে আছে বিএনপির যারা এই সিটটা অন্তত ডিজার্ভ করে। এখন দলের কিছু কিছু সিদ্ধান্তে আমার নিজের কাছেও আশ্চর্য লাগে, আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে। এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে, অস্তিত্ব থাকবে বিএনপির? আসলে কিন্তু থাকবে না। আপনারা বুঝতে হবে যে যারাই এখানে বাংলাদেশের মানুষ দল ভালোবাসে, কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে, নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে। কারণ আমরা কুমিল্লাতে দেখছি ইয়াসিন ভাইয়ের যে পরিমাণ সমর্থকরা আছেন, তারা যেভাবে রিয়েকশন দিচ্ছেন, যদি সত্যি সত্যি তারা এরকম রিয়েকশন দিয়ে বসে, তাহলে কুমিল্লা 6 আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে। হয়তো এরকম শরিকদারদেরকে মানে উড়ে আসা জুড়ে বাসা যাদেরকে যেখানেই দিবেন, সেখান থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি হলেই কেউ তাদেরকে স্পেস দিবে না। নিশ্চয়ই বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন, মূল্যায়ন করবেন, কিন্তু এই ডাকে, রুমিন ফারহানার এই ডাকে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা সহমত পোষণ করে গেছেন। কিন্তু এটা আরেকটা নীরব বিপ্লব হয়ে যাবে।